গতকাল সারাদিন যেমন ছিল মানুষ ব্যস্ত, মানুষ ব্যস্ত, পাবলিক স্ফেয়ারে তারেক আসতেছে এটা নিয়ে সবাই মেতেছিল। কিন্তু একই সঙ্গে প্যারালালি আরেকটা ঘটনা ঘটেছে, যেটা ঘরের ভিতরকার ঘটনা। সেটা হলো যে আজকের হেডলাইন হলো, পত্রিকার দিয়ে যদি বলি আমি ঘটনাটা হলো জামাতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনায় এনসিপি। এটা টিবিএস এর একটা নিউজের হেডলাইন। মানে কালকে সারাদিনটা ছিল জামাতের সাথে এনসিপি আলোচনা হয়েই যাচ্ছে, রফা জোট হয়ে যাচ্ছে। সকাল থেকে এই জোটের বিরুদ্ধে, হবু জোটের বিরুদ্ধে যে যত পারছে ক্যাম্পেইন করছে, বিশেষ করে যারা ইন্ডিয়া ফেভার্ড চিন্তা করে, ইন্ডিয়া ছাড়া কোনো কিছু হবে না, ইন্ডিয়ার চিন্তাটাই, ইন্ডিয়ার স্বার্থটাই আমাদের স্বার্থ মনে করে, বাংলাদেশে প্রগতিশীল যারা মনে করে নিজেদেরকে, যারা মনে করে জামাত না জামাত গন্ধ, ইসলামী গন্ধ, এই চুলকানি যাদের আছে তারা তো আরো বেশি করে সকাল থেকে খবরটা ছড়িয়েছে। হ্যাঁ, এইবার জামাত শেষ হয়ে যাবে, এই যে জামাতের সাথে এই এনসিপি এবার শেষ হয়ে যাবে, এই যে এনসিপি জামাতের সাথে জোট করতে গেছে না, শেষ হয়ে যাবে। ওকে, তাহলে জামাতের সাথে কালকে এনসিপি সারাদিন ধরেই কথা বলেছে এবং সর্বশেষ বৈঠকটা বিকেল 4টা থেকে শুরু হয়ে 10টা পরেও আগাইছে বলে আমি যতটুকু জানি। এটাতে শুনে মনে হচ্ছে জোট হয়ে যাচ্ছে। আমি শেষে কথাটা আগে বলে নিচ্ছি, আসলে হয়েছে উল্টাটা। অলরেডি জামাতের সঙ্গে হাত পাকা ইসলামী আন্দোলন, আরো কিছু ছোটখাটো ইসলামী দল মিলে, মামুনুল হকের দল মিলে 8টা দল করে ওরা অনেকদিন থেকে ইসলামী জোট একটা করে রাখছে। সেটা ইসলামী জোট হিসেবে ছিল এবং এটা ইলেকশনই জোট হিসেবেও তারা কাজ করবে, সেটার কথাবার্তার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। গতকালকে এনসিপি এর ভিতরে ঢুকে গিয়ে একদিকে খবর যেমন রটছে এনসিপির সাথে জামাতের আলোচনা প্রায় হয়েই গেছে, জোট আলোচনা, আর ঠিক তেমনি অপরদিকে ওই 8 দলীয় জোটে একটা মোচড়, একটা ভাঙন দেখা দিয়েছে। জামাত একদিকে, আর দিকে বাকি সবাই, এরকম অবস্থা হয়ে গেছে। এটা শেষের কথাটা আগে বলে দিলাম। প্রথম কথা হলো যে জামাতের সাথে এনসিপির জোট হওয়ার ক্ষেত্রে যারা চুলকানি দেখতেছে তারা প্রগতিশীল 1 নম্বর। তারা জামাত শুনলেই তারা চুলকানি এসে যায় তাদের, জামাত কিছু করছে শুনলেই চুলকানি, সেটা যার সাথে যাই কিছু করুক না কেন। তো এদের নিয়ে বলার কিছু নেই আমার। এরা 80-র দশকের যে সকল সেকুলারিজম ছিল, সকল ইসলাম বিদ্বেষটা ছিল, তখন হয়তো ওর একটা জাস্টিফিকেশন, বাস্তবতাও ছিল। 80-র দশক মানে বুঝতে হবে আমাদেরকে, তখন সোভিয়েত ইউনিয়ন ভাঙে যায় নাই। আমি প্রায়ই বলি যে সে কালে আপনি যদি টিএসসির সামনে দাঁড়ায় কমিউনিস্টদের বকা দিতেন, গালি দিতেন, তা আপনি বাসায় জীবন নিয়ে ফিরতে পারতেন না, আপনার লাশ ফিরে আসতো। সিম্পলি টিএসসির সামনে দাঁড়ায় কোনো কমিউনিস্টকে গালি দিচ্ছেন বা কমিউনিজমকে গালি দিচ্ছেন, তাহলে আপনার এই অবস্থা হতো। আর কবিতা, গান, কবিতা, সাংস্কৃতিক কাজকামের লোকজনে যত ভর্তি ওই জায়গাটায়, তাতে আপনি ওই কথা বলে বাসায় আসতে পারতেন না, এরকম অবস্থা ছিল। এই পুরো জিনিসটা, এই শাসন, এই কর্তৃত্ব, এই সব ভেঙে যায় সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে, একদম তাসের ঘরের মতন সব ধসে পড়ে যায়, সেই দিন নাই আর। এগুলো একটা। 2 হলো যে 2000 নতুন শতকের পড়ার পর থেকে এটা তো রাজনীতি হয়ে গেছে এখন ওয়ার অ্যান্ড টেরর কেন্দ্রিক, ফলে ওই পুরনো আমলের হিসাব দিয়ে তো এখন চলবে না। পুরনো হারার সময় আমলের হিসাব দিয়ে আপনি কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন না। ইভেন গাধার মতন এই প্রগতিশীলরা যে মৌলবাদ বলে যে শব্দটা ইউজ করে, এটা গাধামি কেন বললাম, আর স্পেসিফিক্যালি গাধামি কেন বলতেছি দেখেন। মৌলবাদ শব্দটার উৎপত্তি হয়েছিল কবে, মানে একালে উৎপত্তি হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু ইরানে বিপ্লবের সাথে সাথে সোভিয়েত ইউনিয়ন ভয় পেয়ে গিয়ে আফগানিস্তান দখল করে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে, ইয়েস, তখন তালেবানের আবিষ্কার হয় না। এরপরে এই আমেরিকানরা যেটা করে, পাকিস্তানিদেরকে দিয়া, পাকিস্তান গভর্নমেন্টকে দিয়া
আফগানিস্তানের ভিতরে রেজিস্ট্যান্স মুভমেন্ট তৈরি করে, এটাকে ওরা বলতো মুজাহিদিন মুভমেন্ট। এই মুজাহিদিন মুভমেন্টের বিরুদ্ধে লড়তে হতো সোভিয়েত সেনাবাহিনীকে, সোভিয়েত কিন্তু রাশিয়ান না, সোভিয়েত সেনাবাহিনীকে। তাদের ভয় ছিল যদি ইরান বিপ্লবের প্রভাব বাড়তে থাকে তাহলে এই সেন্ট্রাল এশিয়া, তুর্কমেনিস্তান, আজারবাইজান, অমুক তমুক রাষ্ট্র, যে 5-6টা রাষ্ট্র আছে, এই সেন্ট্রাল এশিয়ান রাষ্ট্রগুলোতে ইরানি বিপ্লব ছেয়ে পড়ে যাবে। ইরানি বিপ্লব কিন্তু এই ছেয়ে যাওয়াটাকে ঠেকাতে গিয়ে সোভিয়েত ইউনিয়নের অ্যাডভান্স যে প্রোগ্রামটা, ওইটাই হলো আফগানিস্তান দখল। স্বভাবতই এতে আমেরিকানরা তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে তারা মনে করে তাহলে পাকিস্তানকে তার প্রোটেক্ট করা উচিত, তাই সে পাকিস্তানকে দিয়ে এই আফগানিদেরকে উস্কায় সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিয়ে গেছিল। তাদেরকে ওখান থেকে মুজাহিদিন মুভমেন্ট বলা হতো সেটাকে। এখন মৌলবাদী বলা হতো এই মুজাহিদিন মুভমেন্টকে, মৌলবাদী বলা হতো খোদ আমেরিকাকে। ভালো করে বুঝেন কথাটা। তখন তারা মৌলবাদ শব্দটা চালু করছিল। মৌলবাদ মানে হলো তার মানে খোদ আমেরিকাও মৌলবাদ। এটা এমন না যে যারা যারা ইসলামিস্ট তারাই মৌলবাদী, না, যারা যারা সোভিয়েত ইন্টারেস্টের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে তাদের ভাষায়, তারা সবাই ছিল মৌলবাদী। কাজে যারা গাধার মতন এখন মৌলবাদ শব্দটা ইউজ করতেছে ইসলামিজমের বিরুদ্ধে, তারা একটা গাধা। এই মৌলবাদ শব্দটা চালু করেছে আমেরিকার বিরুদ্ধে। তো বলেন এখন আমেরিকাও মৌলবাদ আছে? মুরদ বললেন না। এইটা বানাই দিচ্ছে, এটাকে মৌলবাদ হিসেবে টার্ন করাই দিচ্ছে 2001 সালের পরে ওয়ারেন টেরর যখন শুরু হয়েছে, তখন এই বাজপেয়ী ক্ষমতায়, মোদির বড় ভাই, এই বাজপেয়ী ওই মৌলবাদ শব্দটা চালু করতে লাগলো। যারা ওয়ারেন টেররের আমেরিকার বিরোধী যারা, তাদেরকে বলতে লাগলো মৌলবাদ। এই মৌলবাদ তালেবান তখন থেকে শুরু হলো আরেকটা মানে, কিন্তু শব্দটা ইউজ করলো আগেকার, যেটাকে আমেরিকাকে মিন করা হইতো। তাহলে এই জন্য বলছি যারা হিস্ট্রিটা জানে না, না জেনে ইসলাম বিদ্বেষের জায়গা থেকে মৌলবাদ শব্দটা এখনো ব্যবহার করে, তারা একটা গাধা, আস্ত গাধা। মুরদ থাকলে তারা আমেরিকাও মৌলবাদ যে বলা শুরু হয়েছিল সেখান থেকে বলুক না কেন আমেরিকাও মৌলবাদ। মুরদ থাকলে দেখা, আমি দেখি। এনিওয়ে, মূল যে কথাটা বলতেছিলাম, তাহলে বাংলাদেশের রাজনীতিতে কেউ ইলেকশনে জোটে যদি জামাত ইসলামী কিছু করে তো তারা এটার বিরোধী। বেসিক্যালি এটা শুরু করেছে কাদের ছেলেটা, কাদের করেছে এই জন্য যে তাকে এনসিপি থেকে বাদ দেওয়া হয়েছে। তো তার তো ক্ষোভ থাকবে, সে এখনো এনসিপির জন্য চোখের পানি ফেলতে চাই। হয় এনসিপি যদি জামাতের সাথে জোট করতে চায় তাহলে তো এনসিপি শেষ। এটাই হলো প্রথম আলো ভালো করে উস্কাইছে। প্রথম আলো ওইটাকে নিয়ে আবার তার ফেসবুকের স্ট্যাটাসকে নিয়ে একটা মেন পত্রিকাটা রিপোর্টই লিখে গেছে। কাদেরকে নাম দিয়ে, কাদেরকে সামনে রেখে তারা এই ক্যাম্পেইনটা চালাইছে। কেন? কারণ এইটা করলে পরে ইন্ডিয়ানদের পরিকল্পনা হলো তারেককে ক্ষমতায় নিয়ে আসা, ইউনুস সাপোর্ট করুক। এটা হচ্ছে এই ট্রয়টা এখন এখানে কাজ করতেছে। ফলে সম্ভবত এই জামাতের বিরুদ্ধে তৎপরতা দরকার, কারণ জামাতের বিরুদ্ধে তৎপরতা যত বেশি করবে তত তারেকের জয়লাভ করাটা, বিএনপির জয়লাভ করাটা নিশ্চিত হবে। এই ছিল ওইটার ভিতরকার মূল দিকটা। আচ্ছা, এখন আর একটা দিকে যাই। এগুলো একটা দিক। এখন তাহলে কি এনসিপি খুব ভালো কাজ করছে? আমি শেষের দিক থেকে বলি, অল্প কথায় বলা যাবে। কি আলোচনা হয়েছে আমি যতটুকু জানছি, সেদিক থেকে দেখি তাহলে বোঝা যাবে যে কি ধরনের এই দলটা নিজেকে শেষ করে দেওয়ার পক্ষে যাচ্ছে। তারা আলোচনা করেছে যেটা শুরু নাকি 50টা দিয়ে করেছিল, মানে আসন ভাগাভাগির আলাপ হইতেছে। 50 আসন চাইছিল, এটা ফাইনালি 30-এ টেকছে। কিন্তু যেখানে গিয়ে আলোচনার আটকে গেছে তা হলো যে এনসিপি দাবি করেছে এই ইলেকশনের সমস্ত খরচ জামাতকে দিতে হবে। বেসিক্যালি এনসিপি দলটা আসলে দেইলি হয়ে গেছে। আমি আগে বলেছি যে এটা যেদিন থেকে নির্বাচনে যাওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির মতন বড় দলের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, সেদিন থেকে এটা ধ্বংস শুরু হয়েছে। এবং সবসময় তো ওদের ভিতরে, কারণ কেউই তো প্রতিষ্ঠিত চাকরি বাকরি করে এরকম কেউ তো না, টপ নেতাগুলার কেউ। প্রত্যেকের এই রাজনীতি থেকে এই আয়ে ব্যয় এখান থেকেই চলতে হচ্ছে। পরে এদের সবসময় এই টাকা প্রশ্নটাকে এরা
এইভাবে সলভ করছে। টাকা, আমি এটাও বলেছি রাজনীতি করতে গেলে টাকা লাগে, কিন্তু আপনি যদি 1 লাখ টাকা লাগে আর আপনি যদি 100 কোটি টাকার ব্যবস্থা করেন, এই দুটার মধ্যে একটা ফারাক তো বজায় রাখতে হবে নাকি? আমি 1 লাখ টাকা পর্যন্ত এগ্রি করতে পারি, ওটা চাঁদা তুলেই চলবে। তা আপনি 1 লাখ টাকা মাসে লাগবে বলে আপনি এখন 100 কোটি টাকা তুলবেন, এই চাঁদাবাজি। রীতিমতো চাঁদাবাজির ইন্ডাস্ট্রি বানা ফেলাইছেন তারকের মতন। এইটা দিয়ে আপনারা নিজেরা শেষ করে ফেলাইছেন, এইটার শেষ বাসিটা এখন বাঁচবে। জামাতের সাথে জোট করতে যাচ্ছেন যে ওখানে এটা বাঁধবে। সবচেয়ে দুর্ঘটনা হবে, আপনারা জামাতের সাথে কথা বলতে গেছেন, বলেন, না বলার কিছু নাই, কিন্তু খুব সম্ভবত আমার অনুমান শেষ পর্যন্ত এই জোটটাও হবে না। জামাতের মতন থাকবে, আপনারা আপনার মতন আলাদা হয়ে যাবেন। তাহলে ফলাফলটা কি হবে? যে বদনামটা কামাই নেবেন ইতিমধ্যে, এই যে দাগটা লাগবে এটা দিয়ে আপনারা আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। ইলেকশনটা আপনার জন্য শেষ পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এরকম অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। হয়ে যাবেই এটা বলছি না আমি, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। ওকে, সবচেয়ে খারাপ কাজ যেটা করেছেন আপনারা অলরেডি, আপনারা বলতে আমি এনসিপিকে বোঝাচ্ছি, আপনাদের এই জামাতের সাথে ঘনিষ্ঠ হতে যাওয়াতে যেটা হয়েছে সেটা হলো জামাতের নিজস্ব যে 8 দল ছিল ওইটার মধ্যে ভাঙন ধরে গেছে। তারা বলতেছে যে আপনারা একটা এনসিপিকে কাছে নেওয়ার জন্য যেইভাবে সিট দিবেন টাকাও দিবেন, এই ধরনের আলাপ করতেছেন। আপনি তো আমাদের সাথে এই আলোচনা শেষ করেন নাই, আমাদের আলোচনাটাকে পাশ কাটায় আমাদের 8 দলের মধ্যে সিট ভাগাভাগিতে কিরকম ভাবে হবে সেটা কিছুই শেষ করেন না। আপনি এর মধ্যে আবার এনসিপিকে ঢুকাই দিচ্ছেন এবং এনসিপির সাথে একেবারে তাকে কয় টাকা দেবেন সেটা পর্যন্ত আলাপ শুরু করছেন। তাহলে আমাদের সাথে আলাপের দরকার কি আপনার? এই বলে কালকে আলোচনা ভেঙে গেছে। তাহলে কি দাঁড়ালো? এনসিপি ঢুকে কি, এনসিপি যদি ঢুকছে, এনসিপি তো উচিত ছিল 8 দলটাকে বজায় রাখা। 8 দলটাকে ভেঙে দিয়ে আসলে কি হবে? নিট ফলাফল হলো আপনারা জেনে অথবা না জেনে তারেকের পক্ষে কাজ করেছেন। 8 দলটাকে ভেঙে দিলে এটা নিট ফলাফল, সুবিধাটা পাবে বিএনপি, কারণ বিএনপি সবচেয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী এই ইসলামী জোটটার। এখন আপনারা যদি বলেন না আমরা তো জানি না, জানতাম না, আমরা তো আমাদের 30টা সিট কই থেকে পাবো সেইটার জন্য আলাপ করতে গেছি, দেন ইউ আর স্টুপিড। এবং এরই খেসারত হিসেবে আপনাদের তাবৎ রাজনৈতিক দল হিসেবে এক্সিস্টেন্সটা নাই হয়ে যাবে। আর দূর কথা বললাম আমি, এর সম্ভাবনা আছে। একই সঙ্গে দেখেন 3 দিন আগে আপনি একটা আবার 3 দলীয় জোট করছেন এবি পার্টি আর রাষ্ট্র সংস্কারের সাথে। এখন ওইটার কি হবে? ওরাও অলরেডি বলে দিয়েছে ওটা ভেঙে গেছে। তাহলে কি দাঁড়ালো আপনাদের? তো 3 দিন আগে জোটটা করার দরকার ছিল কি আপনার? তার মানে আপনার মনের ভিতরে আসলে একটা দলের জোট, একটা খাই রোগটা তো ভিতরে আছে, আর বাইরে বলে বেড়াচ্ছেন কি আসলে? তাহলে আলটিমেটলি আপনারাই ধ্বংস ছাড়া অন্য কিছু করতে পারেন না, এবং বৈষয়িক সুবিধার লাভ, এটা হচ্ছে আপনার রাজনীতি। আর ঢং ধরতেছে আপনার বিরাট বিপ্লবী, বিরাট আগস্ট বিপ্লবী, জুলাই বিপ্লবী, কত কি করে বেড়ে দিয়েছে, কিন্তু সপক্ষে যায় এরকম কোনোই কাজ করতে পারেন নাই। আমি অরিড যে আপনারা এইটাই আপনাদের শেষ, পার্টিরও শেষ হয়ে যাবে, জোটটাও করতে পারবেন না জামাতের সাথে। অলরেডি জামাতের যে 8 দলীয় জোট ছিল ওটাকে ভাঙে লাইছেন। এই দিকগুলা যে কি ক্ষতি করলেন এটা হয়তো এখন বুঝবেন না, এগুলো বুঝার আপনার সামর্থ্য নাই। দেখেন আল্লাহ যা ভালো করে। থ্যাংক ইউ।